ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ভালো আছো? হ্যাঁ, আজকে তোমাদের পড়ে যেটা বুঝিয়ে দিচ্ছি সেটা হলো ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই 68 পাতা কি আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ও 69 পাতায় কিছু অংশ আছে। ঠিক আছে, তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখো কি বলছে। বলছে যে ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা। হ্যাঁ, কি না, ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা, দুই নদীর পলি জমে মাঝখানে ভূখণ্ড তৈরি হয়েছে। এটাকে বলে গাঙ্গীয় বদ্বীপ। ভীষণ ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এটা আমি তোমাদের ইম্পর্টেন্ট বলে একটা ব্যাকেট দিয়ে দিচ্ছি, দাগ দিয়ে দিয়ে। কি বলেছে তাহলে দেখো, গাঙ্গীয় বদ্বীপ কীভাবে তৈরি হয়েছে। বলবে যে দুই নদীর পলি জমে, তাই তো, দুটো নদীর পলি জমে মাঝখানে ভূখণ্ড তৈরি হয়, যেটাকে দ্বীপ বলা হয়। দ্বীপ তোমরা জানো নিশ্চয়ই, যে যখন পলিগুলো সঞ্চয় হয়ে মাঝখানে পলি জমে যায়, সঞ্চয় হয়ে সেখানে দ্বীপ তৈরি হয়, একটা জায়গা, ভূখণ্ড তৈরি হয়, তাই তো। এটাকে বলা হয় গাঙ্গেয় বদ্বীপ, ঠিক আছে? আর গাঙ্গেয় বদ্বীপ স্বাভাবিক পলি মাটি যেহেতু সেখানে কি হবে, মাটি উর্বর হবে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো, এখানে দক্ষিণে সুন্দরবনের নোনা মাটি, আর বাকিটা সুজলা সুফলা শস্য শ্যামলা। এটা তোমাদের হয়তো শূন্যস্থানেও আসতে পারে। হ্যাঁ, ওই জন্য আমি এটা তোমাদের করে রেখে দিলাম, টিকমার্ক দিয়ে রেখে দিলাম ইম্পর্টেন্ট বলে। সুন্দরবনে কিরাম মাটি দেখা যায় যদি বলা হয়, নোনা মাটি দেখা যায়, ঠিক আছে? কিরাম মাটি না নোনা মাটি, আর সমতল শেষই হয় না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? আচ্ছা, এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কি, রবীন্দ্রনাথের বাড়ি সম্পর্কে বলবো। রবীন্দ্রনাথের বাড়ি কোথায় না, কলকাতার জোড়াসাঁকোরে, যেখানে গঙ্গার খুব কাছে। হ্যাঁ, এটা আবার একটা তোমাদের ব্যাকেট করে দিলাম। তাহলে কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তাহলে কি কি পড়ালাম এই পাতাটার মধ্যে, যে গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে, কি বলবে, দুই নদীর পলি সঞ্চিত হয়ে যে মাঝখানে ভূখণ্ড তৈরি হয়েছে সেটাকে বলা হয় গাঙ্গেয় বদ্বীপ। মাটি উর্বর হয়। আর সুন্দরবনের মাটি কিরম হয়, বলবে নোনা হয়, ঠিক আছে? নোনা যে মাটি হয়। আর রবীন্দ্রনাথের বাড়ি কোথায়, এই পয়েন্টগুলো এখানে পাওয়া গেল। কি বলবে, কলকাতার জোড়াসাঁকোতে, মনে থাকবে। তাহলে তোমাদের এগুলো আন্ডারলাইন করে এই পাতাটা তোমাদের বুঝিয়ে দিলাম। দেখো এবার নেক্সট পাতায় কি আছে, নেক্সট পাতায় দেখো কি আছে। এই যে 69 পাতায় যে পড়াটা আছে, দেখো কি আছে 69 পাতায়, বাকি পড়াটা আছে তোমাদের বলে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, বলছে পদ্মার গায়ে একটা জায়গার নাম শিলাইদহ, ঠিক আছে? পদ্মার গায়ে একটা জায়গার নাম কি, বলবে শিলাইদহ। আন্ডারলাইন করো এখানটা তোমরা, দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এটা পদ্মার গায়ে, মনে থাকবে এটার নাম শিলাইদহ। এটা আবার তোমাদের শূন্যস্থান পূরণ করে আসতে পারে, যে পদ্মার গায়ে জায়গার নাম ড্যাশ, তোমরা কি বলবে, শিলাইদহ। দেখো আমার বইটা পড়িয়ে ভালো করে বুঝিয়ে দেওয়ার অর্থ হচ্ছে, তোমরা বইটা যদি ভালো করে পড়ো, ঠিক আছে, লাইন ধরে ধরে পড়ো, তাহলে তোমাদের যে শূন্যস্থানই আসুক, প্রশ্ন আসুক, বড় প্রশ্ন আসুক, সব তোমাদের করতে সুবিধা হবে। ওই জন্য বইটা ভালো করে অবশ্যই পড়বে। হ্যাঁ, আমি আন্ডারলাইন করে করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি পড়াগুলো, অবশ্যই এগুলো ফলো করো। তারপরে কি বলছে দেখো, সেখানে তার বাবার জমিদারি ছিল। তার বলতে এখানে কার কথা বলা হয়েছে, কার কথা না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে, ঠিক আছে? তাকে, পদ্মা নদী আমরা জানি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের শিলাইদহ যেটা জায়গাটা, সেখানে কি ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল। হ্যাঁ, তাকে সেই জমিদারি দেখার ভার দিয়েছিলেন তার বাবা। তাকে বলতে কাকে, কাকে বলা হয়েছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে। তাই কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন তিনি। হ্যাঁ, নিয়ম করে তিনি, যেহেতু তার জমিদারির দায়িত্ব ছিল, সেহেতু কী করতেন না, কলকাতা থেকে শিলাইদহ অবধি তিনি যাতায়াত করতেন। সম্ভবত এই অঞ্চলে দেখেই তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটি বিখ্যাত গান লিখেছিলেন, মনে থাকবে।
গানটা কি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভীষণ ইম্পর্টেন্ট এটা। তাহলে আমি এইটুকুনি লাইনে কি প্রশ্ন পেলাম, কি পেলাম বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার যে জমিদারি ছিল সেটা কোথায় ছিল না পদ্মা নদী গায়ে, ঠিক আছে, একটা জায়গা ছিল সেটার নাম শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখাশোনার ভার দিয়েছিলেন, ঠিক আছে, তিনি কলকাতা থেকে ওই শিলাইদহ যাতায়াত করতেন এবং সেই জায়গাটাকে দেখে এত তার পছন্দ হয়েছিল, এত সেখানে শস্য শ্যামলা, যে তিনি সেই জায়গাটার নাম দিয়েছিলেন সোনার বাংলা এবং সেই গানও রচনা করেছিলেন, ঠিক আছে। ওই শিলাইদহ সম্পর্কেই কিন্তু এখানে বলা হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট এইটা তোমাদের এই লাইনগুলো। কি গান না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তাহলে কে রচনা করেছিলেন বলবে রবীন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেল নিশ্চয়ই, আমি বোঝাতে পেরেছি এইটুকুনি লাইন তোমাদের, ঠিক আছে। এবার বলছি ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রচুর প্রশ্ন আসতে পারে এখান থেকে। গানটা কত সালে লেখা হয়েছিল যদি বলবে 1905 সালে লেখা হয়েছিল, মনে থাকবে 1905 সালে গানটা লেখা হয়েছিল। কেন না ইংরেজরা, তোমরা জানো যে আমাদের দেশে ইংরেজরা আমাদের এখানে কি করেছিল, রাজত্ব করেছিল এবং আমাদের ভারতবাসীর প্রত্যেকটা মানুষকে কি করেছিল, খুব মানে শাসনে রেখেছিল, পরাধীন করে রেখেছিল, তাই তো। তাই ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল, বাংলাকে দুটি আলাদা প্রদেশ করেছিল। এই ঘটনাকে বলে 1905 সালের বঙ্গভঙ্গ, ভীষণ ইম্পর্টেন্ট, এখানে ব্যাকেট দিয়ে দিলাম, মনে থাকবে যে বাংলাদেশকে কভাগে ভাগ করেছিল আমাদের বাংলাকে ইংরেজরা, কারা করেছিল ইংরেজরা, বলবে দুভাগে ভাগ করেছিল, ঠিক আছে। এই দুভাগে ভাগ করার ঘটনাটাকেই বলা হচ্ছে বঙ্গভঙ্গ। কত সালে হয়েছিল 1905 সালে। গানটা কত সালে রচনা হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বলবে 1905 সালে, মনে থাকবে। এতগুলো পয়েন্ট এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো পরের যেটা আছে এখানে, এটা লক্ষ্য করো, প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসবে তোমাদের, হ্যাঁ, সেকেন্ড ইউনিটে প্রচুর প্রশ্ন আসবে। দেখো কি বলছে যে ইংরেজরা বাংলাকে দুভাগ ভাগ করেছিল কেন, এটা আর একটা প্রশ্ন তোমাদের মানে আর হচ্ছে, কেন করেছিল দেখো আমি পড়ে শোনাচ্ছি। ইংরেজরা ভারতবর্ষে শাসন করতো, আমি আগেই তোমাদের বলে দিলাম যে ভারতবর্ষকে কি করছিল তারা, ভারতবর্ষে এসে ইংরেজরা ভারতবর্ষকে পরাধীন করে দিয়েছিল, শাসন করতো, তাই তো। ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি, তাই তো, ইংরেজদের শাসনটা তারা সহ্য করতে পারছিল না, তাই তারা চাইতো দেশের লোক দেশ চালাবে, তারা চাইতো স্বাভাবিক আমাদের ভারতবর্ষের লোকই আমাদের দেশটাকে চালাবে। তাই দেশের মানুষ কি করলো না একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, হ্যাঁ। ইংরেজ চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে, তাহলে এটা একটা ব্যাকেট আমি তোমাদের দিয়ে দিলাম যে ইংরেজরা বাংলাকে দুভাগ করতে করেছিল কেন। তখন এইগুলো বলবে তোমাদের যে আমাদের যে ভারতবর্ষীবাসীরা তারা ইংরেজদের শাসনটাকে মেনে নিচ্ছিল না, তারা চাইছিল যে আমাদের দেশের লোকই আমাদের ভারতবর্ষকে মানে দেখাশোনা করুক। তাই ইংরেজরা এই রকম ভারতীয়দের একজোট হয়ে যাওয়াটাকে মেনে নিতে পারছিল না, তাই বাংলাকে কি করলো দুভাগে ভাগ করে দিল। সেই ভাগাভাগি শুরু চেয়েছিল ইংরেজ শাসকরা, তাই তো। বাংলার মানুষ এই ভাগাভাগিটা মেনে নেয়নি, সবাই মিলে প্রতিবাদ করেছিল, বিদেশি জিনিসপত্র ব্যবহার করা তাহলে বন্ধ করে দিয়েছিল। তারা কিভাবে প্রতিবাদ করেছিল এবার একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, হ্যাঁ, এইটা একটা ব্যাকেট দিয়ে দিলাম। বলবে যারা ইংরেজদের যে জিনিসপত্র আছে তৈরি করা সেগুলো বন্ধ করে দিয়েছিল ব্যবহার। চরকা কেটে সুতো বানিয়ে তারা কি করেছিল নিজের জামা কাপড় নিজেই বানাতো, তাদের জামা কাপড় পরবে না এটা ঠিক করেছিল, ঠিক আছে। রবীন্দ্রনাথও বাংলা ভাগের বিরোধিতা করেন, তার প্রতিবাদে এই গানটা লিখেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট যে কেন লিখেছিলেন, এইভাবেও প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কেন রচনা করেছিলেন, তখন তোমাদের এই এতখানি বলতে হবে, ঠিক আছে। গানটা খুবই বিখ্যাত, স্বাভাবিক। ওই তো বাংলাদেশে, হ্যাঁ, যদি বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি, ওই একই প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত। ওকে, ঠিক আছে। এবার দেখো কি আছে লাইনটায়,
আচ্ছা, গাছ গাছ লতা ফুল ফল অনেক রকমের ফসল এই সমভূমি 1947 সালে দেশভাগের পর থেকেই এই বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এখানটা তোমাদের একটা দাগ দেওয়ার জিনিস আছে। কি দাগ দেওয়ার জিনিস আছে? যে 1947 সালের দেশভাগের যখন আমরা বাংলাকে দুভাগ 1905 সালে যখন বাংলাকে দুভাগে ভাগ করে দিল, তারপরে যে 1947 সালে ভাগের পর থেকেই, ঠিক আছে, দেখো, এই বদ্বীপের পশ্চিম অংশটা হলো পশ্চিমবঙ্গ। হ্যাঁ, পশ্চিম দিকটা। আর এবং কি বলছি, রঙে রঙে প্রজাপতি পাখি মৌমাছি গাছপালার সঙ্গে গাঁথা এখানে মানুষের জীবন। তাহলে পশ্চিমবঙ্গ কোনটা? না, যখন 1947 সালে দেশভাগ হয়েছিল, দেশভাগের পর থেকেই এই বদ্বীপের পশ্চিম অংশটা হয়েছিল পশ্চিমবঙ্গ। তোমাদের এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, সেকেন্ড ইউনিটে আসবেই। এখানে আমি যেগুলো বলেছি পড়তে, তোমরা কিন্তু অবশ্যই এগুলো পড়বে, ঠিক আছে? এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, তাহলে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। আমি এর আন্ডারে যেসব প্রশ্নগুলো আছে তোমাদের আমি করে দেবো, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে।